আমরা জানি যে কোনো একটা ভৌগোলিক এলাকার মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন শস্যের চাষ হয়, ঠিক আছে। এবার আমি যদি সারা বছরের ব্যাপারটা দেখি তাহলে দেখা যাবে যে কোনো একটা এলাকাতে একটা সিজনে একটা শস্যের চাষ হচ্ছে, আর একটা সিজনে আরেকটা শস্যের চাষ হচ্ছে, আর একটা সিজনে আরেকটা শস্যের চাষ হচ্ছে। এইভাবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্রপস বিভিন্ন সিজনে চাষ হচ্ছে, এবং এখান থেকে আমি একটা পেতে পারি তথ্য, সেটা হচ্ছে কম্বিনেশন অফ ক্রপস। কম্বিনেশন অফ ক্রপস অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকাতে যে শস্যগুলো চাষ হচ্ছে সেগুলো কী কী কম্বিনেশনে চাষ হচ্ছে। এবং এটা খুব একটা স্বাভাবিক নিয়ম, কারণ যে কোনো অঞ্চলে আমরা দেখতে পাই যে সাধারণত শস্য বিভিন্ন কম্বিনেশনে চাষ হয়, অর্থাৎ ধান, গম, তৈলবীজ, বা ধান, গম, পাট, সবজি, এইভাবে বিভিন্ন কম্বিনেশনে চাষ হচ্ছে। তো ভৌগোলিকেরা যেটা দেখে সেটা হচ্ছে যে কী কী কম্বিনেশন কোথায় কোথায় চাষ হচ্ছে, এবং তার উপরে ভিত্তি করে তারা একটা কৃষি অঞ্চল চিহ্নিতকরণের চেষ্টা করে। তাহলে ক্রপ কম্বিনেশন কী সেটা বোঝা গেল। ক্রপ কম্বিনেশন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে বিভিন্ন শস্যের যে এরিয়া ভিত্তিক বন্টন, অর্থাৎ কোন শস্য কতটা এরিয়া জুড়ে চাষ হচ্ছে তার একটা হিসাব আমরা যখন পাই, তখন একটা গোটা বছরে বিভিন্ন শস্যের আমরা একটা কম্বিনেশন পেতে পারি। সেখানে কিছু ক্রপস থাকবে, সেগুলো অনেক বেশি এলাকা জুড়ে থাকবে, আবার কিছু ক্রপস থাকবে অনেক কম এলাকাতে চাষ হচ্ছে কিন্তু রয়েছে। অর্থাৎ যত ছোট বা যত বড় এরিয়াতে জুড়েই কোনো একটা শস্যের চাষ হোক না কেন, সবগুলোকে আমরা যখন একসঙ্গে দেখছি তখন আমরা সেটাকে বলছি ক্রপ কম্বিনেশন। সাধারণত ক্রপ কম্বিনেশন বের করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ক্রপড এরিয়া, অর্থাৎ কোনো একটা শস্য কতটা এরিয়া জুড়ে চাষ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বছরে, ঠিক আছে, ক্রপড এরিয়া। এবার ধরো রাইস, হুইট, পালসেস বা যেটাকে আমরা বলি ডাল শস্য, জুট, তারপরে ধরো অয়েল সিডস, এবার বিভিন্ন শস্য আরও অনেক থাকতে পারে। এবার ধরো আমি একটা উদাহরণ হিসেবে মালদা ডিস্ট্রিক্টের ওল্ড মালদা ব্লককে আমি নিলাম। এবার রাইস ধরো দেখলাম ওল্ড মালদা যে টোটাল এরিয়া তার সাপেক্ষে 34% এলাকাতে রাইস হচ্ছে। হ্যাঁ, এখানে একটা কথা মাথায় রাখবে যে যে ডেটাটা থাকে সেটা সাধারণত হেক্টরে থাকে, অর্থাৎ টোটাল এরিয়ার কতটা জুড়ে বিভিন্ন শস্য চাষ হচ্ছে সেটা হেক্টরে থাকে, সেটাকে আমরা পার্সেন্টেজে আমাদেরকে নিয়ে যেতে হয় ক্যালকুলেশন করার জন্য। ধরো হুইট, এবার আমি এখানে পার্সেন্টেজ ডেটাটা এখানে লিখছি বোঝানোর সুবিধার্থে। ধরো হুইট হচ্ছে 25% এরিয়াতে, পালসেস হচ্ছে হয়তো 10% এরিয়াতে, জুট হচ্ছে ধরো 12% এরিয়াতে, অয়েল সিডস হচ্ছে ধরো 5% এরিয়াতে। এইভাবে যতগুলো শস্য আছে সবগুলো মিলে 100% এরিয়া কভার করবে। এইবার এই যে কোনোটা 5%, কোনোটা 2%, কোনোটা 34%, অর্থাৎ বিভিন্ন ইম্পর্টেন্সে শস্যগুলো চাষ হচ্ছে। তো এইবার আমি যদি বলি যে সবগুলো শস্যই এখানে চাষ করা উচিত, সবগুলো শস্যই এখানে গুরুত্বপূর্ণ, তাহলে ব্যাপারটা কিন্তু ঠিক হলো না। এই যে এতগুলো শস্যের চাষ হচ্ছে, বা এটা ওল্ড মালদা বললাম, আমি আরও অন্যান্য ব্লকগুলোর ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখব যে সেখানেও আলাদা আলাদা কম্বিনেশনের চাষ হতে পারে। এইবার এই যে কম্বিনেশনগুলো রয়েছে, এই কম্বিনেশনের মধ্যে সবগুলো কি এখানে জরুরি, বা এখানে অয়েল সিডস 5% রয়েছে, তাহলে এই কম্বিনেশনের মধ্যে অয়েল সিডসটা কি ইনক্লুড হবে, সেটা আমরা কী করে বুঝবো? সেটা আমরা জাস্ট ডেটা দিয়ে বলতে পারি না যে 5%-এর নিচে মানে সেটাকে বাদ দিয়ে দেবো, সেটা কিন্তু আমরা বলতে পারি না। তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করে দেখতে হবে যে এই ওল্ড মালদার ক্ষেত্রে বেস্ট কম্বিনেশন কটা এবং সেটা কী কী, ঠিক আছে। উইভার্স এটাই বের করেছিলেন, অর্থাৎ উনি মিনিমাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথড, অর্থাৎ স্ট্যাটিস্টিক্সে যে তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথড পড়ো, সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথড উনি ফলো করেছিলেন, করে উনি বেস্ট কম্বিনেশন বিভিন্ন এলাকার ক্ষেত্রে কী হতে পারে সেটা বের করেছিলেন বেসড অন পার্সেন্টেজ অফ ক্রপ এরিয়া, এই ডেটা, ঠিক আছে। ক্রপ কম্বিনেশন কাকে বলে সেটা আমরা দেখলাম। এবার এই ক্রপ কম্বিনেশনের মাধ্যমে যে কৃষি অঞ্চল চিহ্নিত করা হয় তার দুটো পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। একটাকে আমরা বলছি আরবিটারি চয়েস মেথড, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড। আরবিটারি চয়েস মেথডটাকে আমরা কোয়ালিটেটিভ বলবো না, কিন্তু নন কোয়ান্টিটেটিভ মেথড বা নন স্ট্যাটিস্টিক্যাল মেথড। এখানে আমরা কি করে থাকি? এখানে আমরা বিভিন্ন ক্রপের কম্বিনেশন আমরা ব্যবহার করি। আমরা শুধুমাত্র ফার্স্ট র্যাঙ্কিং ক্রপস এর উপরে ভিত্তি করে কৃষি অঞ্চল চিহ্নিত করতে পারি। অর্থাৎ আমি যদি মালদার উদাহরণ নিই, তাহলে মালদার প্রতিটি ব্লকের বিভিন্ন যে ক্রপ বা শস্যের চাষ হয় তার মধ্যে কোন ব্লকে কোন শস্য
মোট এরিয়ার সাপেক্ষে প্রথম স্থান অধিকার করছে। সেই ক্রপগুলোকে নিয়ে আমি রাইস, হুইট বা অয়েল সিডস বা পালসেস এইভাবে ভাগ করলাম। অর্থাৎ বিভিন্ন ব্লকে শুধুমাত্র ফার্স্ট র্যাঙ্কিং ক্রপকে নিয়ে আমরা কৃষি অঞ্চল চিহ্নিত করতে পারি। এক্ষেত্রে ক্রপের যে র্যাঙ্কিং হবে সেটা কিসের উপরে ভিত্তি করে হবে? মোট এরিয়ার মধ্যে কতটা এরিয়া কোন শস্য চাষ হচ্ছে সেটার উপরে ভিত্তি করে, ঠিক আছে? এবং সব থেকে বেশি এরিয়া জুড়ে চাষ হবে যে শস্যটা, সেটা হবে ফার্স্ট র্যাঙ্কিং ক্রপ। একই রকমভাবে আমরা ফার্স্ট 2 ক্রপস নিতে পারি, অর্থাৎ প্রথম এবং সেকেন্ড র্যাঙ্কিং ক্রপস যে দুটো, সেই দুটোর উপরে ভিত্তি করে করতে পারি। ধরো সেক্ষেত্রে আমার একটা ব্লকে এলো রাইসের সঙ্গে হুইট এলো, একটা ব্লকে আমার এলো রাইসের সঙ্গে জুট এলো, এরকম বিভিন্ন কম্বিনেশন আসতে পারে ফার্স্ট এবং সেকেন্ড র্যাঙ্কিং। বোঝা গেল? আচ্ছা, এছাড়া আমরা ফার্স্ট 3 ক্রপ নিতে পারি, অর্থাৎ ফার্স্ট র্যাঙ্কিং, সেকেন্ড র্যাঙ্কিং এবং থার্ড র্যাঙ্কিং প্রতিটি ব্লকে, তাদেরকে নিয়ে সেই কম্বিনেশন অনুযায়ী আমরা কৃষি অঞ্চল বা ক্রপ কম্বিনেশন রিজিয়ন করতে পারি। এক্ষেত্রে কোনো রকম স্ট্র্যাটেজিক্যাল ক্যালকুলেশনের প্রয়োজন পড়ছে না। কিন্তু এখানে আমরা যেটা করছি সেটা যেহেতু একটা পার্সোনাল ওপিনিয়নের উপর ভিত্তি করে করছি, ঠিক আছে? কেউ ফার্স্ট র্যাঙ্কিং ক্রপ শুধু নিয়ে করলো, কেউ ফার্স্ট 2 র্যাঙ্কিং ক্রপ নিয়ে করলো, কেউ ফার্স্ট 3 র্যাঙ্কিং ক্রপ নিয়ে করলো, কিন্তু কোনো একটা এরিয়াতে সারা বছরে দেখা যাচ্ছে যে 8টা থেকে 10টা বা 5টা থেকে 6টা ক্রপ চাষ হচ্ছে, তাই তো? তাহলে বাকি ক্রপগুলো তো এখানে এলো না, কিন্তু তাদের গুরুত্ব আদৌ আছে কি সেটা আমরা কী করে বুঝবো? সেটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে এমন কিছু মেথড বা এমন কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে যে পদ্ধতিটা বায়াসড হবে না, অর্থাৎ ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করবে না। সেটা অবশ্যই কোয়ান্টিটেটিভ মেথড, এবং সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল মেথড আমরা ফলো করি। এখানেও আমরা তাই স্ট্যাটিস্টিক্যাল মেথড অনুযায়ী আমরা দুটো গুরুত্বপূর্ণ মেথড মানে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কৃষি ক্রপ কম্বিনেশন রিজিয়ন চিহ্নিত করানোর জন্য। সেটা হচ্ছে যে মিনিমাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথড, যেটা জেসি উইভার তার মেথড, অর্থাৎ তিনি এই মেথডটা দিয়েছিলেন। আরেকটা হচ্ছে এই মিনিমাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথডের ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য আরেকটা মেথড রফিউল্লাহ দিয়েছিলেন, ইনি একজন ভারতীয় কৃষি ভৌগোলিক, সেটাকে আমরা বলছি ম্যাক্সিমাম পজিটিভ ডেভিয়েশন। আমরা আজকে এই ভিডিওতে এই মিনিমাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথড উইভার তার টেকনিকটা শিখব, ঠিক আছে? চলো, জেসি উইভার তার যে ক্রপ কম্বিনেশন টেকনিক সেটাকে আমরা মিনিমাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথড বলে থাকি। সেখানে উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে কোনো একটা ভৌগোলিক এলাকার আইডিয়াল ক্রপ কম্বিনেশন বের করার জন্যে উনি একটা থিওরিটিক্যাল মিন ভ্যালুর সাপেক্ষে অ্যাকচুয়াল যে ক্রপ এরিয়া পার্সেন্টেজ সেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উনি বের করেছিলেন। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে এরিয়াল ইউনিটের ক্ষেত্রে মিনিমাম হবে, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে কম্বিনেশনে মিনিমাম হবে সেটাই উনি সেই এরিয়াল ইউনিটের জন্য আইডিয়াল কম্বিনেশন হিসেবে ধরেছেন। এক্ষেত্রে জেসি উইভারের যে মেথড সেটা করার জন্যে কতগুলো জিনিস যেটা করতে হবে সেটা আমরা একটু পরপর জেনে নিই। প্রথমেই যেটা উনি করেছিলেন সেটা হচ্ছে যে ক্রপস, অর্থাৎ সেই সমস্ত ক্রপসগুলোকে উনি ওনার হিসাবের মধ্যে ধরেছিলেন যাদের ক্রপড এরিয়া টোটাল এরিয়ার সাপেক্ষে 1% বা তার বেশি হবে। নেক্সট হচ্ছে থিওরিটিক্যাল যে মিন ভ্যালু, সেখান থেকে প্রতিটি ক্রপের যে ক্রপড এরিয়া পার্সেন্টেজ ক্রপড এরিয়া সেটার ডেভিয়েশনগুলো বের করেছিলেন, করে তার একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উনি করেছিলেন। আইডিয়াল ক্রপ কম্বিনেশন কত সেটা উনি নির্ণয় করেছিলেন। তাহলে আমরা যেটা দেখলাম যে উনি 1% ওপরে যে সমস্ত ক্রপগুলো রয়েছে তাদেরকে উনি হিসাবের মধ্যে নিয়েছিলেন, এবং উনি একটা থিওরিটিক্যাল মিন ভ্যালু সেট করেছিলেন, তার থেকে প্রতিটি ক্রপের যে ক্রপ এরিয়া পার্সেন্টেজ ক্রপ এরিয়া সেটার ডেভিয়েশনগুলো বের করে সেই ডেভিয়েশন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে দেখেছিলেন যে কোনটার ক্ষেত্রে মিনিমাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেই নাম্বার অফ কম্বিনেশনটাকেই উনি আইডিয়াল কম্বিনেশন হিসেবে উল্লেখ করেছিলেন। এক্ষেত্রে ইকুয়েশনটা যেটা হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু √(d²/n). আমরা স্ট্যাটিস্টিক্সে অলরেডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র পড়েছি, কারণ সেই সূত্রটাই ব্যবহার করা হয়েছে। ডি মানে হচ্ছে ডেভিয়েশন ফ্রম থিওরিটিক্যাল ভ্যালু, আর এন মানে হচ্ছে নাম্বার অফ ক্রপস আন্ডার কনসিডারেশন, ঠিক আছে? এবার তাহলে আমার যেটা দরকার এই কম্বিনেশন বের করার জন্য,
সেটা হচ্ছে যে পার্সেন্টেজ ক্রপড এরিয়া আর থিওরিটিক্যাল মিন। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার ক্ষেত্রে সাধারণত রুট করি, তো আমরা রুট না করলেও কোনো অসুবিধা নেই, অর্থাৎ আমরা জানি রুট না করলে সেটাকে আমরা ভ্যারিয়েন্স বলে থাকি, তাই তো? তো সেই ভ্যারিয়েন্স করেও আমরা করতে পারি, দ্যাট ইজ সামেশন ডি স্কয়ার বাই এন, অর্থাৎ আমরা রুট না করেও হিসাবটা করতে পারি, ঠিক আছে? তাহলে এবার প্রথমে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে থিওরিটিক্যাল মিন ভ্যালু উনি কী সেট করেছিলেন। থিওরিটিক্যাল মিন ভ্যালু উনি যেগুলো ধরেছিলেন, অর্থাৎ যদি একটাই ক্রপ ডমিনেন্ট হয়, অর্থাৎ মনোক্রপ কম্বিনেশন যদি হতে হয়, তাহলে ওনার ক্ষেত্রে উনি যেটা ধরেছিলেন যে 100% এরিয়াতেই সেই একটাই ক্রপ চাষ হবে, সেক্ষেত্রে থিওরিটিক্যাল মিন ভ্যালু হবে 100। যদি 2 ক্রপ কম্বিনেশন হতে হয় তাহলে প্রতিটি ক্রপ 50% এরিয়া কভার করবে। 3 ক্রপ হলে প্রতিটি এরিয়া 33.33% করে কভার করবে। 4 ক্রপ কম্বিনেশন যদি হতে হয়, যেটা 4টে ক্রপ থাকে, তাহলে প্রতিটি ক্রপ 25% করে। 5 ক্রপ 20% করে প্রতিটি ক্রপ। 6 ক্রপের ক্ষেত্রে 16.66% প্রতিটি ক্রপ। 7 ক্রপের ক্ষেত্রে 14.28%। এইভাবে উনি করেছিলেন। 8 ক্রপ যদি হয় তাহলে 12 পয়েন্ট সামথিং হবে, অর্থাৎ প্রতিটি ক্রপের ক্ষেত্রে ইকুয়াল পার্সেন্টেজ এরিয়া থাকবে, ঠিক আছে? এই হচ্ছে থিওরিটিক্যাল মিন ভ্যালু। এবার আমাদের কাছে যেটা ডেটাটা থাকবে সেটা হচ্ছে সেখানে অ্যাকচুয়াল ক্রপ এরিয়া থাকবে। সেই অ্যাকচুয়াল ক্রপ এরিয়া থেকে আমরা কি করব, থিওরিটিক্যাল যে মিন ভ্যালু সেটার কে ব্যবহার করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে দেখব যে কোন নাম্বার অফ কম্বিনেশনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু মিনিমাম হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেইটাকে আইডিয়াল কম্বিনেশন হিসেবে ধরবো। ধরো আমার কাছে এরকম একটা ডেটা রয়েছে, অর্থাৎ এখানে আমি 4টে ব্লকের প্রতিটি ব্লকে 4টে করে ইম্পর্টেন্ট ক্রপস রয়েছে এবং তাদের ক্রপ এরিয়া হেক্টরে দেওয়া আছে। যেমন ব্লক এর ক্ষেত্রে রাইস 32 হেক্টর, অয়েল সিডস 12 হেক্টর, পালসেস 2 হেক্টর, জুট 19 হেক্টর। এইভাবে ব্লক বি এর ক্ষেত্রে রাইস 44 হেক্টর, অয়েল সিডস 32, পালসেস 16, জুট 6। এইভাবে হেক্টরে দেওয়া আছে। এবার এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতিটি ব্লকের প্রতিটি ক্রপের পার্সেন্টেজ ক্রপ এরিয়া বের করতে হবে। তার জন্য আমার কী দরকার, প্রতিটি ব্লকের টোটাল ক্রপ এরিয়া দরকার। টোটাল ক্রপ এরিয়াটা আমরা কীভাবে পাবো, পরীক্ষায় অনেক সময় বা প্রশ্নে একটা টোটালের কলাম দিয়ে করে দেয়, না হলে এই যে কটা ক্রপস দিয়েছে, আমার এখানে 4টে ক্রপ দিয়েছে, এই 4টে ক্রপসের যে ক্রপ এরিয়া সেটা যোগ করলে আমি যেটা পাবো সেটাই হয়ে যাবে আমার টোটাল ক্রপ এরিয়া। এবার সেটাকে আমি টোটাল ধরে আমি পার্সেন্টেজ ক্রপ এরিয়া বের করবো। তোমরা সবাই জানো যে পার্সেন্টেজ বের করতে হয় কীভাবে। পার্সেন্টেজ মানে হচ্ছে অ্যাকচুয়াল বাই টোটাল ইন্টু 100। এই সূত্রটা ব্যবহার করে তোমরা প্রতিটি ক্রপটের পার্সেন্টেজ ক্রপ এরিয়া বের করবে। অর্থাৎ যখন এর ক্ষেত্রে ব্লক এর জন্য বের করবে, তখন ওই 32, 12, 2 এবং 19 এই 4টে যোগ করলে যেটা হবে সেটা টোটাল ধরে, রাইসের জন্য 32 ধরে যেটা হবে সেটা এখানে, অয়েল সিডের জন্য 12 ধরবে ওপরে, ধরে নিচে টোটালটা একই থাকবে, সেটা করে অয়েল সিডের পার্সেন্টেজ করবে। একটা ব্লক হয়ে যাওয়ার পরে পরের ব্লকটা আবার যখন করবে তখন এই 44, 32, 16, 6 এগুলো যোগ করে যেটা হবে সেটাই তোমার টোটাল হয়ে যাবে। তখন তারপরে সেটাকে টোটাল ধরে পার্সেন্টেজগুলো বের করবে। এইভাবে পার্সেন্টেজগুলো বের করার পরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনগুলো বের করব। আমি এখানে এ, বি এবং সি এই 3টে ব্লকের পার্সেন্টেজ ক্রপ এরিয়া বের করে নিলাম। প্রথমে 4টে ক্রপসের যে ক্রপ এরিয়া সেটাকে যোগ করে সেটাকে টোটাল ধরে সেই অনুযায়ী পার্সেন্টেজ বের করেছি। যেমন ধরো ব্লক এর ক্ষেত্রে রাইস 49.2% এরিয়াতে, অয়েল সিডস 18.5% এরিয়াতে, পালসেস 3.1% এরিয়াতে, আর জুট হচ্ছে 29.2% এরিয়াতে। এবার আমরা ক্রপ কম্বিনেশনের জন্য, অর্থাৎ প্রতিটি ব্লকের আইডিয়াল কম্বিনেশন বের করার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা যেটা আমরা আগে দেখলাম সেটা ইউজ করবো। চলো, আমার সূত্রটা কী ছিল, সামেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু সামেশন ডি স্কোয়ার বাই এন, তাই তো? এবার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে সাধারণত যেটা করে থাকি এক্স মাইনাস এক্স বার করে থাকি, তাই তো? অর্থাৎ অ্যাকচুয়াল মাইনাস মিন। কিন্তু এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্স বার মাইনাস এক্স, অর্থাৎ থিওরিটিক্যাল মিন ভ্যালু থেকে আমার যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা ডেভিয়েশনটা আমরা এখানে বের করবো, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে রাইট। এবার চলো তাহলে আমরা প্রথম যদি ব্লক এর ক্ষেত্রে দেখি, তাহলে আমরা 4টে ক্রপস আছে, তাহলে আমাকে 4টে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ একটা হচ্ছে মোনোক্রপের জন্যে, অর্থাৎ ওখানকার যে 4টে ক্রপস তার কম্বিনেশন মোনোক্রপ হতে পারে, 2 ক্রপ হতে পারে, 3 ক্রপ হতে পারে, 4 ক্রপ হতে পারে, সেটা আমাকে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে। তাহলে ওই জন্য 3-4 যতটা ক্রপস থাকবে ততগুলো কম্বিনেশন প্রতিটি ব্লকের জন্য আমাকে বের করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে 4টে ক্রপস আছে,
এবং প্রতিটি ক্রপসেরই যে পার্সেন্টেজ সেটা 1%-এর উপরে আছে। তার মানে যতগুলো ক্রপস থাকবে ততগুলো পর্যন্ত আমাকে কম্বিনেশন হিসাব করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এখানে 4টে আছে, তার মানে প্রতিটি ব্লকের ক্ষেত্রে আমাকে 4টে করে কম্বিনেশন বের করতে হবে। তাহলে প্রথমে আমি মনোক্রপ যদি বের করি, আমি কিসের জন্য? ব্লক এর জন্য বের করছি মনোক্রপের ক্ষেত্রে ফর্মুলাটা কী হবে? মনোক্রপের ক্ষেত্রে যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে যে 100, কারণ আমি 100% ছিল আমার থিওরিটিক্যাল ভ্যালু, মাইনাস ফার্স্ট র্যাঙ্কিং ক্রপ এখানে রাইস, তাই তো 49.2, তাহলে 100 মাইনাস 49.2 সেটাকে স্কোয়ার করলাম, করে মনোক্রপ মানে কি 1, তাহলে 1 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এবার এখানে যেটা বেরোবে সেটা আমি করব। আমি পরে হিসাবগুলো বের করছি, আমি আগে সূত্রগুলো লিখে নিই। তাহলে এবার মনোক্রপ হয়ে গেল। এবার টু ক্রপ যখন করব তখন আমি কি করব? 50 আমার থিওরিটিক্যাল ভ্যালু টু ক্রপের, তাহলে 50 মাইনাস ফার্স্ট র্যাঙ্কিং ক্রপ হচ্ছে 49, রাইস 49.2, এটা একটা হলো, প্লাস আবার 50 মাইনাস সেকেন্ড র্যাঙ্কিং ক্রপ কী আছে দেখো, জুট আছে 29, তাহলে 29.2 স্কোয়ার। এবার তাহলে যেহেতু টু ক্রপ, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করব। একই রকমভাবে 3 ক্রপস সেটা বের করব। তাহলে 3 ক্রপের ক্ষেত্রে থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে 33.33 মাইনাস 49.2, এটা যে ফার্স্ট ক্রপস, প্লাস আবার 33.33 মাইনাস 29.2 স্কোয়ার, এটা হচ্ছে সেকেন্ড র্যাঙ্কিং ক্রপ, প্লাস 33.33 মাইনাস, এবার থার্ড র্যাঙ্কিং ক্রপটা দেখো, থার্ড র্যাঙ্কিং ক্রপ হচ্ছে অয়েল সিডস 18.5 স্কোয়ার ডিভাইডেড বাই 3, কারণ আমি 3 ক্রপ করছি। একই রকমভাবে 4 ক্রপস যদি বের করি তাহলে আমি কি করব? 4 মানে থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে 25, তাহলে 25 মাইনাস 49.2 স্কোয়ার প্লাস 25 মাইনাস 29.2 স্কোয়ার প্লাস 25 মাইনাস 18.5 স্কোয়ার প্লাস 25 মাইনাস লাস্ট ফোর্থ র্যাঙ্কিং ক্রপ ছিল 3.1 পালসেস 3.1 স্কোয়ার। এবার এই সবগুলোকে আমি 4 দিয়ে ভাগ করব। এইবার এই ইকুয়েশনটা সলভ করলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু বেরোবে। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশনটা সলভ করে নিই, তোমরাও একটু খাতা কলমে সলভ করো, তারপর আমরা আবার ভিডিওতে ফিরে আসছি। তাহলে আমরা ক্যালকুলেশনে ফিরে এলাম, ক্যালকুলেশনটা করে দেখলাম যে মনোক্রপের জন্যে আমার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু এসছে সেটা হচ্ছে 2580, টু ক্রপের জন্য আমার এসছে 216.64, 3 ক্রপের জন্য আমার এসছে 162 এবং 4 ক্রপসের ক্ষেত্রে আমার এসছে 281। তাহলে প্রিন্সিপালটা কী ছিল? যে কম্বিনেশনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু মিনিমাম হবে সেটাই হবে আইডিয়াল কম্বিনেশন। তাহলে এক্ষেত্রে আমরা কী দেখলাম? যে ব্লক এর ক্ষেত্রে মিনিমাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু সেটা হচ্ছে 3 ক্রপের ক্ষেত্রে এসছে 162.94। তাহলে আমি লিখতে পারি যে ফর ব্লক এ আইডিয়াল combination is 3 and the crops are কি তাহলে 3 মানে ফার্স্ট 3টে র্যাঙ্কিং ক্রপ অর্থাৎ রাইস, জুট অ্যান্ড অয়েল সিডস। ঠিক আছে, রাইস, জুট অ্যান্ড অয়েল সিডস। ঠিক আছে, অর্থাৎ ব্লক এর ক্ষেত্রে আইডিয়াল কম্বিনেশন হবে রাইস, জুট এবং অয়েল সিডের কম্বিনেশন। রাইস এক্ষেত্রে ফার্স্ট র্যাঙ্কিং, জুট সেকেন্ড র্যাঙ্কিং এবং অয়েল সিডস থার্ড র্যাঙ্কিং। একই রকমভাবে তোমরা যদি ব্লক বি এর ক্ষেত্রে করো সেক্ষেত্রে মনোক্রপ যখন নেবে তখন এখানে ফার্স্ট র্যাঙ্কিং রাইস এটা নেবে, যখন 2 নেবে তখন রাইস এবং অয়েল সিডস নেবে, কারণ রাইস এবং অয়েল সিডস ফার্স্ট এবং সেকেন্ড আছে। যখন 3 কম্বিনেশন করবে তখন রাইস, অয়েল সিডস এবং পালসেস নেবে, আর 4 ক্রপের ক্ষেত্রে রাইস, অয়েল সিডস, পালসেস, জুট। এটা পরপরই মোটামুটি ভ্যালুগুলো আছে। আবার যখন সি ব্লকের ক্ষেত্রে করবে সেক্ষেত্রে ফার্স্ট র্যাঙ্কিং মনোক্রপের জন্য অয়েল সিডস, কারণ এটা সব থেকে বেশি আছে 25। তারপর প্রথম দুটো 2 ক্রপ কম্বিনেশন যখন বের করবে তখন অয়েল সিডস এবং পালসেস নেবে। 3 ক্রপ কম্বিনেশন যখন বের করবে অয়েল সিডস, পালসেস এবং রাইস নেবে। ডি ক্রপের ক্ষেত্রে একই রকমভাবে প্রথমে রাইস নেবে, তারপরে রাইস এবং অয়েল সিডস নেবে, তারপরে রাইস, অয়েল সিডস, পালসেস নেবে, আর 4 ক্রপের ক্ষেত্রে রাইস, অয়েল সিডস, পালসেস, জুট করে এইভাবে ক্যালকুলেশন করে বের করে দেখবে যে কোনটার ক্ষেত্রে মিনিমাম, তখন বলবে যে সেই ব্লকে সেই পার্টিকুলার কম্বিনেশনটা মিনিমাম হবে। এবার এই যে কম্বিনেশনগুলো বেরোবে, একাধিক ব্লক যদি দেওয়া থাকে তাহলে তোমার প্রতিটি ব্লকের জন্যই এরকম লেন্দি ক্যালকুলেশন করতে হবে। করার পরে যে কম্বিনেশনটা মিনিমাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শো করবে সেটাই হবে সেই ব্লকের কম্বিনেশন, এবং সেই ক্রপসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এবং
আলটিমেটলি তোমাকে একটা ম্যাপিং করতে হবে। ম্যাপিংটা আমি আলাদা একটা ভিডিওতে আলাদা দিন দেখাবো।